রাষ্ট্র কাকে বলে এটা যারা জানে না, একটা কচিকাচার আসর বসে রাষ্ট্রকে বিপদগামী করলেন ইউনূস সাহেব। এদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়ার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এটি সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। আমরা দেখলাম 90 গণঅভ্যুত্থানের পরে ইচ্ছা করলে সেদিন 69 গণঅভ্যুত্থানের পরে যেমনিভাবে পাকিস্তানের সেনাপ্রধান ইয়া খান ক্ষমতা নিয়েছিলেন, 90 গণঅভ্যুত্থানের পরে ইচ্ছা করলে নুরুদ্দিন সাহেব ক্ষমতা নিতে পারতেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আর বাংলাদেশ সেনাবাহিনী তো এক নয়। বাংলাদেশের এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। 1971 সালের এদেশের মানুষকে যারা আন্দোলিত উদ্বেলিত করেছেন, স্বাধীনতার স্বপ্ন দেখালেন, তারা সেদিন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল। সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে যখন হাজার হাজার নিরস্ত্র মানুষকে পাক হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে, সেদিন যে রাজনৈতিক দলটির দায়িত্ব ছিল তারা নির্বিকার ছিলেন, তাদের খুঁজে পাওয়া যায়নি। তাদের নেতা আত্মসমর্পণ করেছেন পাকিস্তান পাক হানাদার বাহিনীর কাছে। সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন তরুণ মেজর, তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জামজুয়াকে হত্যা করে বিপ্লব ময়দানে একটি ড্রামের উপর দাঁড়িয়ে সমস্ত বাঙালি সেনা কর্মকর্তা এবং সৈনিকদের নিয়ে বললেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইপিআরের পুলিশের যত সৈনিকরা ছিলেন, অফিসাররা ছিলেন, তারা সেদিন পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। অতএব বাংলাদেশের এই সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী। এই সেনাবাহিনী জনগণের পক্ষে। সে কারণেই 90 গণঅভ্যুত্থানের পরে নুরুদ্দিন সাহেব ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন, কিন্তু যেহেতু ওই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সপক্ষে, জনগণের সপক্ষে সেনাবাহিনী, তারা সেদিন ক্ষমতা নেননি। তারা এদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যেই একটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই উপমহাদেশে এর চেয়ে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। উনি একটি নির্বাচন করে দিয়েছেন, আনসাররা নির্বাচন নিয়েছেন, সেনাবাহিনীও নির্বাচনে সেভাবে অংশগ্রহণ করে নেয়। এর মধ্য দিয়ে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তার সদিচ্ছার উপর নির্ভর করে দেশের নির্বাচন কত দিনের মধ্যে হবে। আমরা এই 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম 8ই আগস্ট ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর উনিও 90 দিনের মধ্যে বা 120 দিনের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জাতিকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিয়ে বিদায় নেবেন। কিন্তু আমরা দেখলাম ওনার যে মন্ত্রী উপদেষ্টা পরিষদ গঠিত হলো, আর বিচারপতি শাহাবুদ্দিনের উপদেষ্টা পরিষদ, এর মধ্যে আকাশ জমিন তফাৎ। যারা সেটি রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র কাহাকে বলে, রাষ্ট্রের স্টেক হোল্ডার কারা কারা, এই শব্দটি যারা রাষ্ট্র কাহাকে বলে এটা যারা জানে না, একটা কচিকাচার আসর বসে রাষ্ট্রকে বিপদগামী করলেন ইউনূস সাহেব। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, ওনার যদি সদিচ্ছা থাকতো তাহলে উনি 90 দিনের মধ্যে, 120 দিনের মধ্যে বা 160 দিনের মধ্যেই উনি নির্বাচন দিতে পারতেন। উনি নির্বাচনটি দেন নাই, বলেছেন যে আগামী বছর ফেব্রুয়ারি মাসের 12 তারিখের মধ্যে নির্বাচন দেবেন। আমরা এটাকে এখনো ধরে রাখছি। কিন্তু আজকের পত্রিকায় যে সমস্ত সংবাদ এসেছে, গতকাল বিভিন্ন জায়গায় উনি বৈঠক করেছেন, ওনার প্রেস সচিব যা বলেছেন, উনিও যা বলেছেন, উনি বলেছেন যে বিদেশি হামলা হতে পারে, কি জানি একটা শব্দ উনি ব্যবহার করেছেন। আবার ইনকিলাব একটি ঐতিহাসিক সংবাদ পরিবেশন করেছেন, রেফারি নিজেই গোল দিয়ে দিলেন। এই যে একটি অবস্থান, এই অবস্থানটি জাতি আজকে হতাশ। আমরা আজকে যারা রাজনীতির ময়দানে নয়, শুধু যারা এই দেশে যারা বিনিয়োগ করেছেন, যারা শিল্পপতি আছেন, যারা পুঁজি বিনিয়োগ করেছেন,
যারা কোটি কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা করেছেন, এই দেশে $1 গার্মেন্টস এক্সপোর্ট হতো না, গার্মেন্টস শিল্প এদেশের মানুষ জানতো না। এদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়ার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এটি সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া।